আসসালামু আলাইকুম। আমি নেহাল হাসনাইন হিমেল, প্রভাষক মার্কেটিং, বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজ, ডাঙ্গাপাড়া, সিংড়া, নাটোর। আমি আজ আমার মাননীয় অধ্যক্ষ স্যারের নির্দেশক্রমে এবং উপাধ্যক্ষ স্যারের পরামর্শক্রমে অনলাইনে একটি ক্লাস নেব। আজকে আমার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস নেয়ার কথা রুটিন মাফিক। হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষে প্রথম চ্যাপ্টার অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিয়ে আজ আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে অব্যবসায়ী প্রতিষ্ঠান কি। যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত না হয়ে বরং সর্বস্তরের মানুষের কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়, অথবা যুক্তিসঙ্গত মুনাফা অর্জন করে প্রতিষ্ঠান পরিচালনা করে, তাকেই অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো সাধারণত মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যদ্রব্য ও সেবা কর্মের উৎপাদন, বণ্টন ও বিনিময় করে না। এরূপ প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে এর সদস্যদের কল্যাণ সাধন করা, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা, সমাজের সৃজনশীল কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করা বা বিভিন্ন প্রণোদনামূলক বা বিনোদনমূলক কার্যক্রম ভালোভাবে পরিচালনা করা। তাহলে আমরা এবার জেনে নিই কোন কোন ধরনের প্রতিষ্ঠান অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়। বিভিন্ন অব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, লাইব্রেরি, এতিমখানা, ক্রীড়াচক্র, অন্ধ কল্যাণ সমিতি, মহিলা সমিতি, রেড ক্রিসেন্ট সোসাইটি সহ অনেক প্রতিষ্ঠান। তাছাড়া অব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে কিছু প্রতিষ্ঠান আছে মুনাফাভোগী, যা যুক্তিসঙ্গত মুনাফা অর্জন করে এবং প্রতিষ্ঠানের উপবিধি মোতাবেক ভোগের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। যেমন মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদাহরণস্বরূপ বলা যেতে পারে প্রকৌশলী সংঘ, সিএ ফার্ম, চিকিৎসক সংঘ, আইনজীবী সমিতি ইত্যাদি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমরা জানতে পারব অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎসগুলো কি কি। অব্যবসায়ী প্রতিষ্ঠানের উৎসগুলোকে দুই ভাগে বিভক্ত করা যেতে পারে: এক, মুনাফা জাতীয় আয়; দুই, মূলধন জাতীয় আয়। তাহলে আমরা প্রথমে জেনে নিই মুনাফা জাতীয় আয়ের উৎস কি কি। মুনাফা জাতীয় আয় কি জিনিস? যে আয় প্রতিষ্ঠানের স্বাভাবিক নিয়মে বারবার অথবা নিয়মিত পাওয়া যায় সেগুলোকে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি বলে। যেমন হল ভাড়া, চাঁদা, লকার ভাড়া, বিনিয়োগ থেকে সুদ প্রাপ্তি, পুরাতন খবরের কাগজ বিক্রয়, ক্যান্টিন, রেস্টুরেন্ট, পানীয় বার থেকে মুনাফা, চারণ কর, চা চক্র হতে আয়, অন্যান্য নিয়মিত প্রাপ্তি বা আয়। তাহলে এবার জেনে নিই মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি কি কি। যে সকল প্রাপ্তি বা আয় বারবার পাওয়া যায় না বা একবার পেলে আর পাওয়ার সম্ভাবনা থাকে না, অর্থাৎ যে আয় নিয়মিত পাওয়া যায় না, তা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। যেমন সম্পত্তি বিক্রয় থেকে আয়, দান বা অনুদান, নতুন সদস্যগণের ভর্তি ফি, বিশেষ তহবিলের দান, আজীবন সদস্য চাঁদা, উইলকৃত ধন দৌলত। তোমরা খেয়াল করে দেখো, এই বিষয়গুলা সব কিছুই অনিয়মিত এবং মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি। এটা বারবার ঘটে না সাধারণত।
তাহলে এখন আমাদেরকে জানতে হবে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের খাতসমূহের পাশাপাশি ব্যয়ের খাতসমূহগুলো কি কি। আয়ের খাতসমূহগুলো যেমন ছিল মুনাফা জাতীয় আয় ও মূলধন জাতীয় আয়, ঠিক ব্যয়ের খাতসমূহ তার উল্টোটা হবে মুনাফা জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় ব্যয়। তাহলে চলো আলোচনা করি এখন এগুলো কি কি। মুনাফা জাতীয় ব্যয়, যে ব্যয়গুলো প্রতিষ্ঠানের দৈনন্দিন স্বাভাবিক কার্যাবলী সম্পাদনের জন্য করা হয় সেই ব্যয়গুলোকে মুনাফা জাতীয় ব্যয় বলে, যথা বেতন ও মজুরি, ভাড়া কর ও অভিকর, ছাপা ও মণিহারি, বিজ্ঞাপন, খেলাধুলা বাবদ আয়, মেরামত ও নবায়ন, খবরের কাগজ ও সাময়িকী, সচিবের বেতন ও সম্মানী, বিদ্যুৎ খরচ, প্রাঙ্গণ কর, আপ্যায়ন বাবদ ব্যয়, দান খয়রাত, অবচয় এবং বিবিধ ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কি? যে ব্যয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পত্তি অর্জিত হয়, যা প্রতিষ্ঠানের দীর্ঘদিন ব্যবহার করতে পারে, এমন ব্যয়গুলোকে মূলধন জাতীয় ব্যয় আমরা বলে থাকি। যেমন আসবাবপত্র ক্রয়, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, লাইব্রেরির বই ক্রয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, ভূমি উন্নয়ন, বিনিয়োগ ক্রয়, যে কোনো ধরনের স্থায়ী সম্পত্তি। তাহলে আমরা এখন জানতে পারলাম অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের খাতসমূহ। এখন আমরা এই বিষয়গুলা উপলব্ধি করে এটার ভিত্তিতে প্রায়োগিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। অর্থাৎ আমরা এখন অঙ্কে প্রবেশ করব। আশা করছি এই বিষয়গুলো সঠিকভাবে এন্ট্রি দিয়ে টাকার অঙ্ক ঠিক রেখে ছক করে আয় ব্যয়ের হিসাব বসিয়ে দিলে পরেই দুই পাশে মিলে যাবে এবং প্রাপ্তি ও প্রদান হিসাব মিলে যাবে। চলো তাহলে আমরা অঙ্কে যাই। দেখো এখানে খড়মকুড়ি প্রগতি সংঘ 1972 ক্লাব এর 2020 সালের জুন সমাপ্ত অর্থ বছরের প্রাপ্তি প্রদান সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ দেওয়া আছে। নগদ উদ্বৃত্ত, চাঁদা প্রাপ্তি, অনুদান প্রাপ্তি, ভর্তি ফি ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের তথ্য দেওয়া আছে। আমাদেরকে প্রাপ্তি এবং প্রদান হিসাব প্রস্তুত করতে হবে। তাহলে এখানে আমরা আগেই জেনেছি মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় আয় এবং ব্যয় কীগুলো হতে পারে বা হয়ে থাকে, সেই বিষয়গুলো ধরেই আমরা এক এক করে অঙ্কে বসিয়ে দেব। আমরা প্রথমে ছক তৈরি করে নিয়েছি। ছকটিতে ভালো করে দেখো তোমরা, বাম পাশে ডেবিট এবং ডান পাশে ক্রেডিট দেওয়া আছে এবং টাকার অঙ্ক দুই পাশেই দেওয়া আছে। প্রাপ্তিসমূহ ডেবিট পাশে, প্রদানসমূহ ক্রেডিট পাশে। তাহলে এখানে দেখো প্রাপ্তিসমূহ কি কি। ব্যালেন্স বিডি প্রথমে দেওয়া আছে, অর্থাৎ নগদ উদ্বৃত্ত 5,000 টাকা। পরের আইকনটি হচ্ছে চাঁদা প্রাপ্তি 60,000 টাকা, অনুদান প্রাপ্তি 40,000 টাকা। তারপরে দেখো বেতন প্রদান, এটা ক্রেডিট পার্শ্বে, এটা প্রদত্ত হচ্ছে, খরচ হচ্ছে, তাই ক্রেডিট পার্শ্বে। আরেকটু ভালো করে দেখো, ভর্তি ফি 10,000 টাকা, এটা ডেবিট পার্শ্বে, কারণ এটি আয়। বেতন প্রদান 20,000 টাকা, দেখো ক্রেডিট পার্শ্বে, এটা ব্যয়। ভাড়া প্রদান, এটা ব্যয় 25,000 টাকা, ক্রেডিট পার্শ্বে। তারপরে নাটকের টিকিট
বিক্রয়, এটি আয়, এটি ডেবিট পাশে আসবে। তারপরে দেখো পুরাতন কাগজপত্র বিক্রয় 2000 টাকা, এটিও আয়, এটা ডেবিট পাশে আসবে। তারপরে খেয়াল করো ছাত্রছাত্রীরা, পুস্তক ক্রয়, এটি একটি ব্যয়, এটি 15,000 টাকা ক্রেডিট পাশে যাবে। তারপরে দেখো বিনিয়োগ 50,000 টাকা, এটিও ব্যয়, এটি ক্রেডিট পাশে যাবে। তারপরে দেখো আসবাবপত্র ক্রয়, এটিও একটি সম্পদ ক্রয়, সুতরাং এটি ব্যয়, 25,000 টাকা ক্রেডিট পাশে যাবে। সংবাদপত্র ও সাময়িকী, এটি হচ্ছে ব্যয়, সুতরাং এটিও 1,000 টাকা ক্রেডিট পাশে যাবে। চা খরচ 2,000 টাকা, এটিও ব্যয়, ক্রেডিট পাশে যাবে। টুর্নামেন্ট খরচ ব্যয়, ক্রেডিট পাশে যাবে। তারপরে দেখো বিজয় উৎসব খরচ 4,000 টাকা, এটিও ক্রেডিট পাশে যাবে। কাঙ্গালি ভোজ 15ই আগস্টের, এটাও 3,000 টাকা ক্রেডিট পাশে যাবে। তাহলে আমরা আমাদের এন্ট্রিগুলো ঠিকঠাক মতো পোস্টিং দিয়েছি টাকার অঙ্ক ঠিক রেখে। এখন যোগ বিয়োগ করে দিলেই অঙ্ক মিলে যাবে আশা করছি। তাহলে চলো শুরু করি যোগ বিয়োগ। ছাত্রছাত্রীরা একটা জিনিস খেয়াল করে দেখো, দুই পাশ সমান নাও হতে পারে। আয় এবং ব্যয়ের বা প্রাপ্তি অথবা প্রদানসমূহের দুই পাশ ডেবিট ক্রেডিট সমান নাও হতে পারে। সুতরাং আমাদেরকে প্রথমে মনে মনে কোনটি বড় সেই দিকের যোগ আগে হিসাব করতে হবে। আমরা মনে মনে হিসাব করে নিই। ডেবিট পাশে 5,000 টাকা, 60,000 টাকা, 40,000 টাকা, 10,000 টাকা যোগ 40,000 টাকা, 2,000 টাকা, এখানে 1,57,000 টাকা হয়। এই পাশে 20,000 টাকা, 25,000 টাকা, 15,000 টাকা, 25,000 টাকা, 25,000 টাকা, 1,000, 2,000, 10,000, 4,000, 3,000, 2,000 মিলে 1,55,000 টাকা হয়। তাহলে আমরা 1,57,000 টাকা ডেবিট পাশেরটা বড় হচ্ছে বিধায় এটাই দুপাশেই সমান করে লিখব। আমরা সবসময় মনে রাখব ডেবিট এবং ক্রেডিট সবসময় ইকুয়াল ব্যালেন্স হবে। তাহলে আমরা 1,57,000 টাকা ক্রেডিট পাশেও লিখলে এখানে 1,55,000 টাকা হওয়ার কারণে 2,000 টাকা বেশি হতো। তাহলে ওই 2,000 টাকা আমরা অতিরিক্ত হিসেবে হাতে নগদ ধরে নিয়ে বা হাতে নগদ এন্ট্রি পোস্টিং দিয়ে 2,000 টাকা টাকার ঘরে লিখে দেব। তাহলে 1,57,000 টাকা দুই পাশে মিলে যাবে। তাহলে এই হাতে নগদ পরের মাসের বা পরের বছরের নতুন হিসাবে প্রথম তারিখে ব্যালেন্স বিডি হিসেবে, যেমনটি দেখো এই পাশে 5,000 টাকা দেওয়া আছে, সেটা ব্যালেন্স বিডি হিসেবে আমরা দেখিয়েছিলাম। তাহলে বন্ধুরা দুই পাশে যেহেতু মিলে গেছে তাহলে আমাদের অঙ্ক ঠিক হয়ে গেছে ধরে নেব। সুতরাং আজকে বোঝা গেল অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি ও প্রদান হিসাব কী ভাবে করতে হয় এবং তার সমাধানের উপায়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই চ্যাপ্টারের যে কোনো সমস্যায় সম্মুখীন হলে আমাকে ইনবক্স করতে পারো, অথবা ভয়েস কল করতে পারো, অথবা SMS এর মাধ্যমে সমস্যার সমাধান চাইতে পারো। আমি সর্বাত্মক চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।